ভিন্নমতের বিরুদ্ধে অপপ্রচারে রাষ্ট্রীয় অর্থের অপচয় করেছে আওয়ামী লীগের গবেষণা সেল সিআরআই। ব্রিফিংয়ে দুদক ৩৫ কোটি টাকার এফডিআর এর তথ্য খোঁজ মেলেনি কার্যালয়ের। প্রাতিষ্ঠানিক কার্যক্রমে রাষ্ট্রীয় অর্থের ক্ষতি সাধন করেছে কিনা সেটা যাচাইয়ের জন্য আমাদের কমিশন থেকে আমরা অভিযানের প্রেক্ষিতে বের হই। এখানে কোনো অফিসের সন্ধান পাইনি। আইএফআইসি ব্যাংকে সিআরআই নামক প্রতিষ্ঠানটির নামে একটি ৩৫ কোটি ২১ লক্ষ টাকার এফডিআর রয়েছে। হাসিনা সরকারের ঘনিষ্ঠরা পাচারের অর্থে কানাডায় বানিয়েছেন বেগমপাড়া। অর্থ ফেরাতে সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া এবং আমি জাফর সাদিক। অন্যান্য শীর্ষ সংবাদ। ইসির নিরপেক্ষতা ও সক্ষমতা যাচাইয়ে সংসদ নির্বাচনের আগে কিছু স্থানীয় নির্বাচন চায় জাতীয় নাগরিক কমিটি। দ্রুত ভোট আয়োজনের আহ্বান বিএনপি নেতাদের। বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের লকার ফ্রিজ খুলতে লাগবে দুদকের অনুমতি। আর্থিক প্রতিষ্ঠানে অনিয়মকারীদের নজরদারির আওতায় আনার পরামর্শ অর্থনীতিবিদের। শুল্ক বাড়ানোর প্রতিবাদে ফল আমদানি বন্ধ। বাজার নিয়ন্ত্রণে বাড়ানো হয়েছে নিত্যপণ্যের আমদানি, বললেন উপদেষ্টা। মূল্যস্ফীতি সহনীয় হতে লাগবে আরও ৩ মাস। এবং তুরাগ তীরে জিকির আজকারে নিমগ্ন মুসল্লিরা। প্রথম পর্বের দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত কাল। আগামীতে টঙ্গীতে আয়োজন না করার শর্তে এবার সাফপন্থীদের অনুমতি। ভিন্নমতের বিরুদ্ধে অপপ্রচারে রাষ্ট্রীয় অর্থের অপচয় সহ নানা অনিয়ম করেছে আওয়ামী লীগের গবেষণা সেল সিআরআই। ব্রিফিংয়ে এমন দাবি করেছে দুদক। প্রতিষ্ঠানটির নামে আইএফআইসি ব্যাংকে ৩৫ কোটি টাকার এফডিআর সহ বিভিন্ন ব্যাংক লেনদেনের তথ্য পেয়েছে সংস্থাটি। যদিও অভিযান চালিয়ে সিআরআই কার্যালয়ের অস্তিত্ব পায়নি দুদক। সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন বা সিআরআই এর কার্যালয়ের সন্ধানে মঙ্গলবার দিনভর অভিযানে দুদক। ধানমন্ডি সহ একাধিক স্থানে ঠিকানা ব্যবহার করা হলেও মেলেনি অস্তিত্ব। দুদকের অভিযানের দলনেতা জানান, রাষ্ট্রীয় অর্থে আওয়ামী লীগের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে গবেষণা সেলটির বিরুদ্ধে ট্রাস্টের অনুকূলে অনুদান বরাদ্দ সহ বিভিন্ন মন্ত্রণালয়ের অর্থ নয়ছয়ে জড়িত থাকার অভিযোগ মিলেছে। প্রাতিষ্ঠানিক কার্যক্রমে রাষ্ট্রীয় অর্থের ক্ষতি সাধন করেছে কিনা সেটা যাচাইয়ের জন্য আমাদের কমিশন থেকে আমরা অভিযানের প্রেক্ষিতে বের হই, অভিযানের জন্য আসি। তো আমাদের এই ছিল ওনাদের যে প্রতিষ্ঠান অফিস কোথায় আছে সেই অফিসগুলো একটু সন্ধানে গিয়ে তারপরে সেখান থেকে আমরা কোনো রেকর্ডপত্র পাই কিনা সেটা পর্যালোচনা করার। আমরা ওনাদের অফিসে আসি, অফিসে গিয়ে এখানে কোনো অফিসের সন্ধান পাইনি। প্রতিষ্ঠানটির নামে আইএফআইসি ব্যাংকে ৩৫ কোটি ২১ লাখ টাকার এফডিআর সহ ডাচ বাংলা ব্যাংক ও সোনালী ব্যাংকে লেনদেনের নথি হাতে পেয়েছে দুদক। সংস্থাটি বলছে, সিআরআই এর চেয়ারম্যান সজীব ওয়াজেদ জয় সহ উচ্চ পর্যায়ের পদগুলোতে রয়েছেন শেখ পরিবারের সদস্যরা। পরিচালনা পর্ষদ কর্তৃক বিভিন্ন রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে সহযোগিতার মাধ্যমে রাষ্ট্রীয় অর্থের ক্ষতি সাধনের অভিযোগে অভিযানকালে সিআরআই নামক প্রতিষ্ঠানের যে সকল ব্যাংক হিসাব চালু ছিল ওই সকল ব্যাংক হতে তথ্য সংগ্রহ করা হয়। প্রাপ্ত তথ্যাদি পর্যালোচনায় দেখা যায় আইএফআইসি ব্যাংকে সিআরআই নামক প্রতিষ্ঠানটির নামে একটি ৩৫ কোটি ২১ লক্ষ টাকার এফডিআর রয়েছে। এদিন পাসপোর্ট অধিদপ্তরের সাবেক পরিচালক আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ২ কোটি ৫৬ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে চার্জশিট দিয়েছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনার ঘনিষ্ঠরা শত শত কোটি ডলার পাচার করে কানাডায় বানিয়েছে বেগমপাড়া। পাচারের অর্থ ফেরাতে দেশটির সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা। কানাডার হাইকমিশনার অজিত সিং এর সঙ্গে বৈঠকে সহায়তা চান ডক্টর মোহাম্মদ ইউনুস। প্রধান উপদেষ্টা আরও বলেন, হাসিনা সরকারের ঘনিষ্ঠ ধনী ব্যক্তি, রাজনীতিবিদ ও তাদের ঘনিষ্ঠজনরা বিপুল অর্থ বিদেশে পাচার করেছেন। এ সময় কানাডার হাইকমিশনার জানান, তাদের দেশে অর্থ জব্দ ও পুনরুদ্ধারে নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে। বাংলাদেশ সরকার সুনির্দিষ্ট তালিকা দিলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বৈঠকে বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর বিষয়ে আলোচনা করেন প্রধান উপদেষ্টা। একই সঙ্গে ঢাকায় কানাডার ভিসা অফিস খোলার আহ্বান জানান ডক্টর ইউনুস। দুদকের তদন্তের স্বার্থে বাংলাদেশ ব্যাংকের ভল্টে সংরক্ষিত বর্তমান ও সাবেক কর্মকর্তাদের লকার ফ্রিজ করেছে কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের ভারপ্রাপ্ত মুখপাত্র মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী জানান, কতদিন ফ্রিজ থাকবে তা নিশ্চিত নয়, তবে
কেউ চাইলে দুদকের অনুমতি নিয়ে হয়তো লকার খুলতে পারবে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে শুরু চৌধুরীর লকার থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার উদ্ধার করেছে দুদক। তদন্ত অব্যাহত রাখতে এবার কেন্দ্রীয় ব্যাংকের ভল্টে থাকা সকল লকার ফ্রিজ করতে বাংলাদেশ ব্যাংককে চিঠি দেয় প্রতিষ্ঠানটি। মঙ্গলবার সেই চিঠি হাতে পেয়ে লকার ফ্রিজ করার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় ব্যাংক। ভারপ্রাপ্ত মুখপাত্র জানান, বাংলাদেশ ব্যাংকের ম্যানুয়াল অনুসরণ করে কর্মকর্তা কর্মচারীদের জন্য সেফ ডিপোজিট পলিসি অনুসারে ভল্টে থাকা আলমারিতে মূল্যবান সামগ্রী রাখার সুবিধা আছে। তবে কেন্দ্রীয় ব্যাংকের স্বল্প সংখ্যক কর্মী এই সুবিধা নিয়ে থাকেন। দুদকের একটা নির্দেশনা আছে যে সেখানে ডিপোজিটটা আপাতত কোনো ডিপোজিট না নেওয়া এবং যারা নিয়েছে তাদেরকে না দেওয়া, অর্থাৎ এটা সাময়িকভাবে এই সেফ ডিপোজিটটা বন্ধ আছে। যেহেতু দুদক বলেছেন, তাহলে দুদকের থেকে হয়তো বা কথা বলে এটাকে খুলতে হবে। এই সিদ্ধান্তে যেন কেউ হয়রানির শিকার না হয় সেই পরামর্শ দিয়ে অর্থনীতিবিদরা বলছেন, বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে অনিয়মের সাথে জড়িতদের নজরদারিতে আনা উচিত। বাংলাদেশ ব্যাংক এবং অন্যান্য বাণিজ্যিক ব্যাংকগুলো সেগুলোর ক্ষেত্রেও এই কর্মকর্তাদের উপরে নজরদারিটা বাড়াতে হবে। রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং অন্যান্য যে সমস্ত প্রাইভেট ব্যাংক, তো সেইখানকার কর্মকর্তাদেরও এরকম কোনো অবৈধ অর্থ আছে কিনা বা কোনো সম্পদ বা ফরেন কারেন্সি সেগুলো জমা আছে কিনা ওই লকারের মধ্যে, সেটাও একটু চেক করতে হবে। অবৈধ সম্পদ সংক্রান্ত দুর্নীতির মামলায় কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে শুর ও বিএফআইইউ প্রধান মাসুদ বিশ্বাস বর্তমানে কারাগারে। তাদের বিরুদ্ধে তদন্ত করতে গিয়েই কেন্দ্রীয় ব্যাংকের ভল্টে থাকা লকারের কথা জানতে পারে দুদক। সাদিক হাসান ইমন, সময় সংবাদ, ঢাকা। ইসির নিরপেক্ষতা ও সক্ষমতা যাচাইয়ে সংসদ নির্বাচনের আগে কিছু স্থানীয় নির্বাচন চায় জাতীয় নাগরিক কমিটি। স্থানীয় সরকার ব্যবস্থা সংস্কার কমিটির কাছে 15 দফা প্রস্তাব জমা দিয়েছেন নেতারা। সরকার ও রাজনৈতিক দলগুলো আলোচনা করে নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান তোফায়েল আহমেদ। নির্বাচন ব্যবস্থা সহ রাষ্ট্র সংস্কারে কমিশন করেছে অন্তর্বর্তী সরকার। অংশীজন ও সাধারণ নাগরিকদের পরামর্শ নিতে এরই মধ্যে বেশ কয়েকটি কমিশন তাদের সুপারিশ জমা দিয়েছে। চলতি মাসের শেষ দিকে জমা দেওয়ার কথা রয়েছে স্থানীয় সরকার ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ। মঙ্গলবার রাজধানীর আগারগাঁয়ে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটে স্থাপিত সংস্কার কমিশনের কার্যালয়ে কমিশন প্রধানের কাছে 15 দফা প্রস্তাবনা তুলে দিলেন জাতীয় নাগরিক কমিটির নেতারা। ইউনিয়ন পরিষদ নিজে বাজেট প্ল্যান করবে এবং ইমপ্লিমেন্ট করবে, সেক্ষেত্রে তার ইউনিয়ন পর্যন্ত কিংবা উপজেলা পর্যন্ত যাওয়ার কোনো প্রয়োজন নেই। যথাযথভাবে ডিসেন্ট্রালাইজেশন হয়, বিকেন্দ্রীকরণ হয়, তখন আসলে সেক্ষেত্রে আপনার যে স্থানীয় যে প্রশাসন আছে, প্রশাসনের দৌরাত্ম্য এবং প্রশাসনের যে নিয়ন্ত্রণ, সেটা অনেকাংশেই কমে যাবে। এ সময় ইসির নিরপেক্ষতা ও সক্ষমতা যাচাইয়ে জাতীয় নির্বাচনের আগে কিছু স্থানীয় নির্বাচন করার দাবি জানান কমিটির নেতারা। মানুষজন স্থানীয় সরকার নির্বাচন চাচ্ছে, শুধুমাত্র রাজনৈতিক দলগুলো বিরোধিতা করবে এজন্য আপনি স্থানীয় সরকার নির্বাচন এই মুহূর্তে দেবেন না, এটা কিন্তু হতে পারে না। আমরাও দেখতে চাই যে এই নির্বাচন কমিশন সত্যিকার অর্থে কতটুকু নিরপেক্ষ, কতটুকু স্বায়ত্তশাসিত এবং কতটুকু তারা আসলে সক্ষম। এই সক্ষমতাটা যাচাই হওয়ার জন্য স্থানীয় সরকার নির্বাচনটা আগে হওয়া উচিত। জাতীয় নাগরিক কমিটির প্রস্তাবনা ইতিবাচক উল্লেখ করে সরকার ও রাজনৈতিক দলগুলো আলোচনা করে নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে জানান সংস্কার কমিশনের প্রধান। উপজেলাতে যেন পূর্ণাঙ্গ আদালত যায়, দেওয়ানি ফৌজদারি। তো আমরা এখন কমিশনে এটা নিয়ে একমত হয়েছি সবাই যে দেওয়ানি, ফৌজদারি এবং এডিআর, এই 3টা জাজ কিন্তু উপজেলা যেতে হবে। আমাদের কাজ হচ্ছে সংস্কারটা করা। লেট ইট বি ডিসাইডেড বাই দি গভর্নমেন্ট, ইলেকশন কমিশন এবং পলিটিক্যাল পার্টি, তাদের কনভিনিয়েন্স অনুযায়ী তারা করুন। মেয়র চেয়ারম্যানদের সাধারণ মানুষের কাছে নিয়ে যেতে কমিশন কাজ করছে বলেও জানান তোফায়েল আহমেদ। আমরা এটা মাঠে যাচাই করব। তাসরা চৌধুরী, কুমু, সময় সংবাদ, ঢাকা। দেশের স্বাস্থ্য খাত সংস্কারে 3 মেয়াদে 11 দফা প্রস্তাবনা দিয়েছে বিএনপি। গুলশানের সংবাদ সম্মেলনে প্রস্তাবনা তুলে ধরেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। বলেন, সুপারিশগুলো বাস্তবায়ন হলে সবার স্বাস্থ্য সেবা নিশ্চিত করা সম্ভব। এদিকে সংস্কারের নামে কালক্ষেপণ না করে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন রুহুল কবির রিজভী। অন্তর্বর্তী সরকার গঠনের পর রাষ্ট্র সংস্কারে কাজ করছে অন্তত 10টি সংস্কার কমিশন। বেঁধে দেওয়ার সময়ের মধ্যে কমিশনগুলো তাদের রিপোর্ট পেশ করার পর পরবর্তী পদক্ষেপ নেবে সরকার। দায়িত্বশীল দল হিসেবে এবার স্বাস্থ্য খাত সংস্কারে নিজেদের প্রস্তাবনা তুলে ধরল বিএনপি। আমাদের যে মঙ্গলবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সবার জন্য স্বাস্থ্য শিরোনামে 3 মেয়াদে সংস্কার প্রস্তাবনা তুলে ধরেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। বিগত 15 বছর স্বাস্থ্য খাতে পরিকল্পিত উদাসীনতা ও দুর্নীতির ব্যাপকতার মাধ্যমে জনগণ উচ্চমূল্যের বেসরকারি চিকিৎসা গ্রহণে বাধ্য হচ্ছে। এমতো অবস্থায় প্রয়োজন সুষ্ঠু তদন্ত ও পর্যালোচনার মাধ্যমে
দুর্নীতির নিরপেক্ষ অনুসন্ধান ও দোষীদের উপযুক্ত শাস্তি বিধান। সরকারের স্বাস্থ্য ব্যবস্থাপনার সংস্কারের উদ্যোগকে স্বাগত জানালেও খন্দকার মোশাররফ বলেন, একটি নির্বাচিত সরকারের পক্ষেই জনপ্রত্যাশার সঙ্গে সঙ্গতিপূর্ণ সংস্কার প্রস্তাব প্রণয়ন ও তা বাস্তবায়ন সম্ভব। আমরা মনে করি না যে এই অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘমেয়াদী মধ্যমেয়াদী এই প্রস্তাবগুলো বাস্তবায়ন করার সময় পাবে। এটা আমরা করব যদি জনগণ আমাদেরকে নির্বাচিত করে। এদিকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে মানিকগঞ্জ জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির নেতারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সংস্কারের নামে কালক্ষেপণ না করে দ্রুত নির্বাচনের তাগিদ দেন। গণতন্ত্র মানেই হচ্ছে জনগণের শক্তি, জনগণের ক্ষমতা। সেই ক্ষমতা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা তো করতে হবে, তার জন্য তারিখ নির্ধারণ করতে হবে। বিভিন্ন সংস্কারের বিষয়ে সরকার সব দলের সঙ্গে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেবে বলে প্রত্যাশা বিএনপি নেতাদের। একটি অবাধ সুষ্ঠু নির্বাচন। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। ৬ সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে ফেব্রুয়ারির মাঝামাঝিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবে জাতীয় ঐক্যমত্য কমিশন। আলোচনায় নেতৃত্ব দেবেন কমিশন প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে সংস্কার কমিশনের প্রধানদের সঙ্গে বৈঠক শেষে আইন উপদেষ্টা আরও জানান, রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেই সংস্কার ও নির্বাচনের রূপরেখা ঠিক করা হবে। জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে। আমরা আশা করছি এটা ফেব্রুয়ারির মাঝামাঝি সময় অনুষ্ঠিত হবে। সভাপতিত্ব করবেন ঐক্যমত্য কমিশনের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস এবং এখানে সকল রাজনৈতিক দল এবং আন্দোলনের যারা পক্ষশক্তি ছিল তাদের প্রতিনিধিরা থাকবেন। যত দ্রুত সম্ভব আমাদের সংস্কারের ক্ষেত্রে করণীয় কি সেটা ঠিক করা হবে। আমরা জানি সংবিধান নিয়ে বিভিন্ন পদ্ধতিতে ঐক্যমত করা সম্ভব। একটা হচ্ছে যদি আপনার রাজনৈতিক দলগুলো ঐক্যমত পোষণ করে, যদি পোষণ করে তাহলে ওনারা মিলে সবাই মিলে এগ্রি করে কোনো একটা ব্যাপার আইনে পরিণত করার প্রস্তাব দিতে পারেন। মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে আসতে আরও 3 মাস অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি জানান, দাম নিয়ন্ত্রণে চাল, ডাল সহ নিত্যপণ্যের আমদানি বাড়ানো হয়েছে। রাজনৈতিক অস্থিতিশীলতা, অত্যাবশ্যকীয় পণ্যের মজুদ সরবরাহ ঘাটতি সহ নানা কারণে মূল্যস্ফীতির হার 2 অঙ্কের ঘর অতিক্রম করে বেশ আগেই। পরিস্থিতি মোকাবিলায় সুদ হার বাড়ানো সহ বাংলাদেশ ব্যাংকের কঠোর মুদ্রানীতি অনুসরণের পরেও জিনিসপত্রের দাম আকাশচুম্বী। এর মধ্যেই অর্থ যোগান বাড়াতে গত মাসে হঠাৎ করেই ভ্যাট আরোপের সিদ্ধান্ত নেয় সরকার। এতে আরও সংকটে পড়ে নিম্ন ও নির্দিষ্ট আয়ের মানুষ। এমন পরিস্থিতিতে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে অর্থ উপদেষ্টার কাছে প্রশ্ন ছিল, অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেয়ার 6 মাস পরেও মূল্যস্ফীতি কেন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না? মূল্যস্ফীতি উঠেছে, ডিফারেন্ট কারণ আছে। লোকজন হাতে টাকা ছিল, সাপ্লাই চেনটা অনেকরকম ব্রোকেন হয়েছে। ওটা নামিয়ে আনতে জোর করে তো নামিয়ে আনা যাবে না, 2-3টা মাস অপেক্ষা করে। জুন মাসে গেলে হয়তো আমরা আইডিয়াল সিচুয়েশন যদি 6-7 মাসে যেতে পারি, এটা বেটার হয় আমাদের। অতি প্রয়োজনীয় জিনিসগুলো আমরা সরবরাহ কোনোদিন আমরা কমতে দেব না। বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার সঙ্গে শ্রীলঙ্কার তুলনা করা ঠিক নয় মন্তব্য করে উপদেষ্টা আরও বলেন, দেশের মাত্র 12টি ব্যাংক কার্যকর থাকলেও বাকিগুলো চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। শ্রীলঙ্কা আর বাংলাদেশ এক না। যদি আমরা এই কাউন্টার ইস্যুগুলো না নিতাম, বাংলাদেশের অবস্থা কিন্তু একেবারে একটা অকল্পনীয় অবস্থায় চলে যেতাম। কারণ কোথাকার অর্থ নাই, তো সব ব্যাংক থেকে অর্থ চলে গেছে। ভ্যাটের প্রভাবে পণ্যের দাম যতটুকু বেড়েছে, ব্যবসায়ীরা তার চেয়ে অনেক বেশি মুনাফা করছেন বলেও মন্তব্য করেন অর্থ উপদেষ্টা। কয়েকদিনের মধ্যে প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘ 33 বছর পর উত্তাপ ছড়াচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকেও চলছে তোড়জোড়। তবে সংস্কারের আগে ও পরে ভোট নিয়ে ভিন্ন মত রয়েছে ছাত্র সংগঠনগুলোর। মনির হোসেনের ছবি ও মুজাফফর হোসেন জয়ের তথ্য নিয়ে রিপোর্ট। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দেশের সবচেয়ে বড় আবাসিক ক্যাম্পাস সিটি। বিভিন্ন ইস্যুতে আন্দোলন সংগ্রামে সারা বছরই আলোচনায় থাকে বিশ্ববিদ্যালয়টি। আবাসিক হলের প্রায় 15,000 শিক্ষার্থী সহাবস্থানে থাকলেও জাকসু নির্বাচন না হওয়ায় নেতৃত্বের অভাবী তারা। গত 5 আগস্ট দেশের পট পরিবর্তন হলে দীর্ঘ 33 বছর পর ক্যাম্পাস জুড়ে বইছে জাকসু নির্বাচনের আমেজ। কিন্তু ছাত্র সংগঠনের মধ্যে দেখা দিয়েছে দ্বিধা বিভক্তি।
তবে ছাত্রদল, সাংস্কৃতিক জোট ও বাম সংগঠনের ছাত্র নেতারা বলছেন, সব অংশীজনের সঙ্গে আলোচনা, গঠনতন্ত্র সংস্কার ও ভোটার তালিকা পুনর্মূল্যায়ন সহ লেভেল প্লেইং ফিল্ড তৈরি না করে জাকসু নির্বাচন গ্রহণযোগ্য হবে না। যারা আসলে হামলার সাথে জড়িত ছিল এই গণঅভ্যুত্থানে, তাদেরকে জাকসুর সকল ধরনের কার্যক্রমের বাইরে রেখে স্থগিত করে প্রশাসন আসলে চাইলে জাকসুটা করতে পারে। গঠনতন্ত্র সংস্কার সহ অনেকগুলো দাবি আমরা জানিয়েছি। জাকসু নির্বাচন নিয়ে মতবিরোধ থাকলেও যৌক্তিক সংস্কার ও অংশীজনদের সঙ্গে আলোচনা সহ নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করতে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গঠনতন্ত্রে যে এখতিয়ার আছে নির্বাচন কমিশন কিন্তু ডিটেইলস তফসিল ঘোষণা করবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর এ পর্যন্ত 8 বার ছাত্র সংসদ নির্বাচন হয়। এর মধ্যে 1972 সালে প্রথম এবং সবশেষ নির্বাচন হয় 1992 সালে। সময় সংবাদ, সাভার। 23 জেলা নিয়ে চলছে 58তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ। তুরাগ তীরে জিকির আজকারে নিমগ্ন মুসল্লিরা কোরআন হাদিসের নসিহতপূর্ণ বয়ান শুনে সময় পার করছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। কাল আখেরি মোনাজাত সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আগামীতে টঙ্গীতে আয়োজন না করার শর্তে এবার সাতপন্থীদের ইজতেমা করার অনুমতি দেওয়া হয়েছে। টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা ময়দানে ধর্মপ্রাণ মানুষের ঢল। বয়ান, তালিম, জিকির ও অন্যান্য ইবাদতের মধ্য দিয়ে চলছে প্রথম পর্বের দ্বিতীয় ধাপের দ্বিতীয় দিনের কার্যক্রম। নিয়ম অনুযায়ী মঙ্গলবার ফজরের নামাজের পর থেকেই শুরু হয় ঈমান আমলের বয়ান। পাকিস্তান ও ভারত থেকে আসা বক্তারা নিজ নিজ ভাষায় বয়ান করেন, পরে বাংলা ভাষায় তা অনুবাদ করা হয়। আমরা তো এখানে আসা আমরা দিন সম্বন্ধে জানতে পারতাছি। ব্যক্তিগত জীবনে যদি একটা মানুষ শান্তি পেতে চায় তাহলে অবশ্যই তাকে দিন মানতে হবে। খিত্তায় অবস্থান নিয়ে জোটবদ্ধভাবে তালিম নেন মুসল্লিরা। এখানে দুনিয়ার কোনো স্বার্থ নেই বা নিজস্ব ব্যক্তিগত কোনো উদ্দেশ্য নেই। তাদের বয়ান শুনে আমাদের দিলের পরিবর্তন হয়েছে ইনশাআল্লাহ। ইজতেমার নিরাপত্তা নিয়ে সন্তুষ্ট আয়োজকরা। বুধবার আখেরি মোনাজাত সুষ্ঠুভাবে সম্পন্নে সব ধরনের প্রস্তুতি নিয়েছে পুলিশ। সূরা নিজামের যে পর্বটি, সেটি দ্বিতীয় ধাপের সেটি আখেরি মোনাজাত 12টার সময় হবে। সেজন্য আপনাদের মাধ্যমে সকলকে জানাতে চাই, আখেরি মোনাজাতে আপনারা শরীক হবেন। ইনশাল্লাহ আমরা নিরাপত্তা ব্যবস্থা রাখবো, সম্পূর্ণ নিরাপদে থাকবে সবাই। 8 দিন বিরতি দিয়ে 14 ফেব্রুয়ারি থেকে শুরু হবে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা। আগামীতে টঙ্গীতে আয়োজন না করার শর্তে এবার সাতপন্থীদের এই অনুমতি দেওয়ার কথা জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মেহেদী হাসান, সময় সংবাদ, টঙ্গী, গাজীপুর। বিপিএলে কাল সন্ধ্যায় দ্বিতীয় কোয়ালিফায়ারে মাঠে নামবে খুলনা টাইগার্স এবং চিটাগং কিংস। এ ম্যাচে জয়ী দল 7 ফেব্রুয়ারি ফাইনালে খেলবে ফরচুন বরিশালের বিপক্ষে। এলিমিনেটর ম্যাচ জিতে ফুরফুরে মেজাজে আছে খুলনা। রংপুর রাইডার্সকে উড়িয়ে দিয়ে কোয়ালিফায়ার 2-তে জায়গা করে নিয়েছে মেহেদী হাসান মিরাজের দল। দুর্দান্ত ফর্মে আছেন নাঈম শেখ। আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক এই বাঁহাতি ব্যাটার। আছেন 2 ক্যারিবীয় জেসন হোল্ডার এবং শিমরন হেটমায়ার। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিং ইউনিটটাও বেশ শক্তিশালী খুলনার। হাসান মাহমুদের পেসের সঙ্গে মিরাজ নাসুমের স্পিনে ভর করে ফাইনালের স্বপ্ন দেখছে তারা। অন্যদিকে বরিশালের কাছে ম্যাচ হেরে এ ম্যাচ খেলতে নামবে চিটাগং। ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যুটাও মাঠের বাইরে অস্থির করে রেখেছে তাদের। এখন 22 গজে সেসব ভুলে কতটা পারফর্ম করতে পারে কিংস, সেটাই দেখার বিষয়। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ইসির সক্ষমতা যাচাইয়ের আগে কিছু স্থানীয় নির্বাচন চায় নাগরিক কমিটি। দ্রুত ভোট দাবি বিএনপির। দলগুলোর সঙ্গে আলোচনা করে সংস্কার ও ভোটের রূপরেখা জানালেন উপদেষ্টা। ভিন্ন মতের বিরুদ্ধে অপপ্রচারে রাষ্ট্রীয় অর্থের অপচয় করেছে আওয়ামী লীগের গবেষণা সেল সিআরআই। ব্রিফিংয়ে দুদক। 35 কোটি টাকার এফডিআর এর তথ্য খোঁজ মেলেনি কার্যালয়ে। এবং হাসিনা সরকারের ঘনিষ্ঠরা শত শত কোটি ডলার পাচার করে কানাডায় বানিয়েছেন বেগমপাড়া। হাই কমিশনারের সঙ্গে সাক্ষাতে প্রধান উপদেষ্টা অর্থ ফেরাতে চাইলেন সহায়তা। এই ছিল সন্ধ্যার সময়। সঙ্গে থাকুন সময়।